অভি কাঁচের দরজাটা ভিতর থেকে আলতো করে বন্ধ করলো। বাইরে থেকে তেজ আর ইলমা স্পষ্ট সব দেখতে পাচ্ছে, কিন্তু কোনো শব্দ শুনতে পারছে না। কারণ সব রোগীরই প্রাইভেসি বলতে একটা বিষয় আছে। আবার কিছু অভিভাবক আছেন যারা রোগীর চিকিৎসা চলাকালীন অবস্থায় তাদের মুখ থেকে বের হওয়া সকল সত্য কথার ভার নিতে না পেরে সিন ক্রিয়েট করে বসেন। তাই অভিনব নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের পেশেন্টের ট্রিটমেন্টের জন্য এই আলাদা কক্ষের ব্যবস্থা করেছেন। অভি ওর ফোন থেকে তেজকে একটা টেক্সট পাঠিয়ে ফোনটা ওর টেবিলের সাইডে রাখলো। টেক্সটের শব্দটা কর্ণপাত হতেই তেজ ওর ফোনটা চেক করলো। তোর হাতের ডান পাশে থাকা মিনি ওয়ার্ড্রোবের প্রথম ড্রয়ারের ভিতরে ব্লুটুথ কন্ট্যাক্ট দুটো হেডফোন রাখা আছে। হেডফোন দুটো বের করে তোরা দুজন পরে নে। অনুর সাথে হওয়া আমার সব কথোপকথন শুনতে পারবি এটার সাহায্যে। আজ অভিনবের কাছে আসার আগেই তেজ অনুর অতীত সম্পর্কে ও অনু যখন পুরোপুরি স্মৃতি মনে করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে নিজের শরীরে ক্ষতি করে বসে, সেই সব সম্পর্কে অভিকে অবগত করেছে। তেজ অভির কথা অনুযায়ী ওয়ার্ড্রোব থেকে হেডফোন দুটো বের করে একটা নিজে পড়ল ও অন্যটা ইলমাকে পড়তে বলল। কাচের দেয়ালের উপর থেকে অভি শান্ত স্বরে অনুকে বলল, চেয়ারটাতে বসে পড়ো। এই পাশ থেকে তেজ ও ইলমা দুজনেই ওদের কথোপকথন স্পষ্ট শুনতে পারছে এখন। অনু অভির কথা মতো ওর সামনে থাকা হেলানো চেয়ারটাতে বসলো। চেয়ারের দু হাতল নিজের দু হাত দ্বারা শক্ত করে চেপে ধরল অনু। অনুর মুখশ্রী জুড়ে ভীতির ছাপ না থাকলেও কিছুটা অস্বস্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। অভিনব ওর সামনে থাকা টুলটা টেনে এনে অনুর মুখোমুখি বসে ওর চোখে চোখ রেখে হালকা হেসে নরম ও দৃঢ় গলায় বলল, অনু, তুমি চাইলে আমাকে অভি ভাইয়া বলতে পারো। ডাক্তার সাহেব শব্দটা আমি খুব একটা কমফোর্ট ফিল করি না। অনু কিছুটা অবাক কণ্ঠে বলল, ভাইয়া? হুম। কারণ একজন ডাক্তারের তার পেশেন্টের সাথে প্রথমত মনের টান তৈরি করতে হয়। এতে পেশেন্ট তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারকে আপন মনে করতে পারে। আর বিনা সংকোচে নিজের ভিতরের চেপে থাকা সকল কথা শেয়ার করতে পারে। তারপরেই তো ডাক্তারটি পারে তার পেশেন্টকে সাহায্য করতে। তুমি চাও তো আমার সাথে ফ্রি হতে? অনু ধীরে মাথা নেড়ে বলল, হুম, চাই। অভি ওর পাশেই টেবিলের উপর থেকে একটা ছোট স্ট্রেস বল নিয়ে অনুর হাতে বাড়িয়ে দিয়ে বলল, এটা ধরো। যখনই নিজের ভিতরে কোনো বিষয় নিয়ে চিন্তা করে অনেক রাগ কাজ করবে, চিন্তা হবে, তখনই এটার উপর প্রেশার প্রয়োগ করবে। এতে ভালো লাগবে। অনু স্ট্রেস বলটা হাতে নিল। কয়েক সেকেন্ডে বলটার দিকে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে কয়েকটা চাপ দিল। বাইরে বসে ইলমা ফিস ফিস করলো। অনু ভীষণ চাপা স্বভাবের, খুব সহজে কারোর সাথে মিশে যেতে পারে না। তেজ ধীরস্বরে বলল, অভির কাজেই এটা ওর কাছে আসা সকল পেশেন্টের বিশ্বাস অর্জন করা, তারপর তার সাথে মিশে গিয়ে তার ট্রিটমেন্ট করা। অনেক দক্ষ অভি ওর নিজের কাজে, চিন্তা করবেন না আপনি। ইলমা প্রতি উত্তরে কেবল একবার দীর্ঘশ্বাস ফেলল। অভি অনুকে বলল, চোখ বন্ধ করো। আমি যতক্ষণ পর্যন্ত খুলতে বলবো না খুলবে না। অনু চোখ বন্ধ করলো। অভি টেবিলের উপর থেকে নোটপ্যাড ও একটা কলম নিল। অনুর দিকে তাকিয়ে অভি বলল, অনু, তোমার কি এখন ভয় লাগছে? অনু ধীরে ও স্বাভাবিক গলায় বলল, ভয় লাগছে না, কিন্তু কিছুটা অস্বস্তি কাজ করছে ভিতরে ভিতরে। অভি অনুর দিকে দৃষ্টি স্থির রেখে নিজের কোলের উপর থাকা নোটপ্যাডটাতে কিছু লিখছে। অভি বলল, ঠিক আছে, এই মুহূর্তে কিছুটা অস্বস্তি লাগা নর্মাল বিষয়। এবার বলো, তুমি কি মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে চিন্তা করে খুব ভয় পেয়ে যাও? অনু কয়েক সেকেন্ড চুপ থেকে আর পর বলল, হুম। এই ভয়টা ঠিক কোন বিষয়ে চিন্তা করার কারণে বেশি হয়? অনু ঠোঁট কামড়ে বলল, যখন আমার পুরোনো দিনের কথা মনে পড়ে তখন। অভি খুব সতর্কভাবে প্রশ্ন করলো, তুমি কি রাতে দুঃস্বপ্ন দেখো? হুম। আশেপাশে হঠাৎ কোনো শব্দ হলে ভয় পেয়ে যাও? হুম। নিজেকে কষ্ট দিলে ভালো লাগে? মানে শারীরিকভাবে নিজেকে ক্ষতবিক্ষত করলে কি শান্তি অনুভব হয়? অনু ওর হাতে থাকা স্ট্রেস বলটা খুব শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ। অভি খুব নরম গলায় বলল, তুমি কি জানো এমনটা করার পিছনে আসল কারণ কি? না। যখন আমাদের মন ও মস্তিষ্কের ভিতরে জমে থাকা কষ্টগুলো বাইরে বের হওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পায় না, তখনই আমরা নিজেদের ক্ষতি করে শান্তি খুঁজে পাই। অনু একবার ডুব গেল। ওর বুজে থাকা চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। অভি তা লক্ষ্য করছে ঠিকই, কিন্তু এ বিষয়ে কিছু বলল না সে। অনু আস্তে আস্তে ওর হাতে থাকা স্ট্রেস বলটাতে চাপ দিচ্ছে। অভি জিজ্ঞেস করলো, আজকে বা গত কয়েকদিনের মাঝে
তুমি নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলে? আজ করিনি। আজ করিনি। তবে গতকাল নিজের হাতে কামড় বসানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি, ইলমা আপা আটকে দিয়েছিল। এখন এমনটা করতে ইচ্ছে করছে? না। আরো কিছু সময় অনুর সাথে এভাবেই বিভিন্ন বিষয়ে কথা বলল অভি। অতঃপর বলল, অনু, তোমার ব্রেন অতীতের বড় কোনো বিষয়ে ভয় পেয়েছিল। তাই এখনো ব্রেনটা নিজেকে সেফ রাখতে মাঝে মাঝে ভয়ের রূপ নিয়ে তোমার মাঝে উপস্থিত হয়। এটা কোনো জটিল সমস্যা না। সাধারণ একটা ট্রমা। এই ট্রমা থেকে পুরোপুরি বের হওয়ার জন্য তোমাকে ৩টে জিনিস করতে হবে। কথাগুলো বলছে আর নিজের নোটপ্যাডে কিছু লিখছে অভি। অনু চোখ মেলে তাকালো অভির দিকে। অভি আবারও বলল, ১. নিয়মিত থেরাপি নিতে হবে। ২. আমি যে ঔষধগুলো লিখে দিব সেগুলো নিয়মিত খেতে হবে। ডোজ কমপ্লিট করতে হবে। আর ৩. তোমায় আমার প্রতিশ্রুতি দিতে হবে, এরপর কখনো যদি তোমার নিজেকে ক্ষতি করতে ইচ্ছে করে তাহলে তুমি সর্বপ্রথম তোমার ইলমা আপাকে জানাবে। অনু একটু ভেবে বলল, দিলাম প্রতিশ্রুতি। এত সময়ের ওদের কথোপকথন শোনার পর বাইরে বসে থাকা তেজ ও ইলমার ঠোঁটে হালকা হাসি রেখা ফুটে উঠেছে। তেজ ধীরস্বরে বলল, অনু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। অনুর উপর প্রথম দিনের প্রয়োগকৃত সবগুলো সেশন শেষ হলে অভি দরজা খুলে বলল, বাইরে চলো অনু। আজকের মতো আমরা এখানে বিরতি ঘোষণা করছি। অনু বাইরে আসার আগে তেজ ও ইলমার নিজেদের কান থেকে হেডফোনটা খুলে জায়গা মতো রেখে দিয়েছে। অতঃপর অনু ইলমার পাশে এসে দাঁড়াতেই ইলমা শান্ত স্বরে বলল, কেমন লাগলো তোমার অনু? অনু হালকা হেসে বলল, অভি ভাইয়া খুব ভালো। ভালো লেগেছে আমার আপা। অভি স্মিত হেসে বলল, প্রথম সেশনও ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তার জন্য বিশেষভাবে ধন্যবাদের প্রাপ্যতা অনুই রাখে। ও যদি আমার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ না করতো তাহলে এটা সম্পূর্ণ হওয়া সম্ভব ছিল না। আর এখন থেকে নিয়মিত ফলো আপ করতে হবে। তেজ বলল, ইলমা, আপনি অনুকে নিয়ে গেটের সামনে দাঁড়ান, আমি আসছি একটু পর। ইলমা আচ্ছা বলে অনুকে নিয়ে বাইরে চলে গেলে তেজ অভিকে বলল, চিন্তার কোনো কারণ নেই তো বন্ধু? অভি বলল, না, আপাতত চিন্তার কোনো কারণ নেই। তবে ওকে সামলে ওঠার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, হাসি খুশি পরিবেশের মাঝে রাখতে হবে। কোনোভাবেই মানসিক চাপ দেওয়া যাবে না। ওর সামনে কখনো ওর পুরোনো দিনের কোনো বিষয় নিয়ে কথা তোলা যাবে না। তেজ মাথা নেড়ে বলল, ঠিক আছে, এই দায়িত্ব আমি নিলাম। কাল তো আমাকে বাইরে যেতে হবে 7 দিনের জন্য। এরপর আমার বউয়ের ডেলিভারির টাইম ঘনিয়ে আসবে। সেই সময়টা আমি চেম্বারে বসবো না বলেই ঠিক করেছিলাম। কিন্তু অনুর যা অবস্থা দেখলাম, ওর ট্রিটমেন্টের বার আমি অন্য কাউকে দিয়ে সন্তুষ্ট হতে পারবো না। তাই আমি আবার বাইরে যাওয়ার ফ্লাইটটা ক্যান্সেল করেছি। পরের মাসে চলে যাব। এই মাসটা টানা অনুর কাজ হলে ওর নিজের প্রতি পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসবে ইনশাল্লাহ। তুই অনুর বিষয়ে এতটা গুরুত্ব দিয়ে দেখবি ভাবিনি। ধন্যবাদ রে। আরে ধুর বেটা, তোর সাথে আমার ফ্রেন্ডশিপের কি আজকালের এই যে এইসব ধন্যবাদের ফর্মালিটি মানতে হবে? তেজ হেসে বলল, তুই শালা আগেই বিয়ে করে নিলি। ছক্কা মেরে বাপ ও হয়ে যাচ্ছিস। আর একটু সবুর রাখলে তোর গাড়ে আমার বোনটাকে ঝুলিয়ে দিতাম। পুচকি আর পুচকিটি নেই। বড় হয়ে গিয়েছে, দায়িত্বশীল হয়ে গিয়েছে। হুম, বয়স তো যত বাড়বে ততই ম্যাচুরিটি আসবে। নীরা কি জানে আমার বিয়ের কথা? না। কি রে, নীরার কথা বলতে গিয়ে তোর মুখের রং এমন বদলে গেল কেন? কি হয়েছে? তেজ একবার দীর্ঘশ্বাস ফেলে নীরার বিষয়ে সবটা খুলে বলল অভিকে। অভি ওর হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। রাগে কপাল ও গালের সূক্ষ্ম শিরাগুলো হালকা ফুলে উঠেছে। অভি বলল, এই কাজটা যে হারামির বাচ্চা করেছে, ওকে খুঁজে বের করতে এত সময় লাগছে কেন তোদের? কোনো প্রমাণ তো নেই আমাদের কাছে, কিভাবে খুঁজে বের করব? তো এভাবে পার পেয়ে যাবে ওই শয়তান। সারফারাজ ভাই কোনো না কোনো উপায় ঠিক বের করবেন। আচ্ছা, আমাকে আপডেট জানাস। নীরার ছেলেকে কবে বাংলাদেশে আনার ব্যবস্থা করবি তোরা? সারফারাজ ভাইয়ের থেকে শুনতে হবে। বাইয়া মা- বাইয়া মনে হয় ইতিমধ্যে নির্বাণকে দেশে আনার সব কাগজপত্র ঠিকঠাক করে ফেলেছে। নির্বাণকে আনার পর একদিন আমার এখানে আসিস। বাচ্চাটাকে কোলে নেওয়ার ইচ্ছা জেগেছে অনেক। আচ্ছা, আনবো। এখন তাহলে আসি দোস্ত। অভি ছোট্ট করে বলল। তেজ বেরিয়ে যেতেই অভি ওর চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল। এসি চলছে ফুল পাওয়ারে, তবুও কপাল ও গলা বেয়ে ঘাম ঝরছে। অভি ওর শার্টের বুতামগুলো একে একে খুলতে শুরু করলো। উন্মুক্ত হলো ওর ফর্সা লোমশহীন বুকটা। অভির বুকে বাম পার্শ্বে কিছুটা নিচে 1 ইঞ্চি সম জায়গা জুড়ে থাকা লালচে গোল জন্মদাগটা জ্বলজ্বল করছে। অভি ওর কপালের ওপর হাত ভাঁজ করে 2 চোখ বন্ধ করে নিল।
তেজ ক্লিনিকের বাইরে আসতেই ইলমা ভ্রু কুঁচকে বলল, দাঁড়িয়ে রেখে রেখে আমাদের পায়ে ব্যথা ধরানোর পরিকল্পনা করে রেখেছিলেন আগে থেকে বললেই হতো। তেজ বিড়বিড়িয়ে বলল, বউ হতে যদি তাহলে নিজ হাতে পা মালিশ করে ব্যথা সরিয়ে দিতাম। এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছেন? গাড়িটা আনবেন নাকি অটো ধরতে হবে আমাদের? তেজ সঙ্গে সঙ্গে বলল, আনছি তো। এই বলে তেজ ছুট লাগালো পার্কিং সাইডের দিকে গাড়ি আনার জন্য। কিয়ৎক্ষণ পর গাড়িটা এনে ইলমা ও অনুর সামনে দাঁড় করালে ইলমা আর অনু একত্রে পিছনের সিটে বসে পড়ল। তেজ লুকিং গ্লাসটা এমনভাবে ঘুরিয়ে রাখলো, এখন গ্লাসে ইলমার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তেজ গ্লাসের দিকে তাকিয়ে বলল, আমাকে ড্রাইভার বানিয়ে দিলেন শেষ পর্যন্ত। ইলমা বাবলেশহীন কণ্ঠে বলল, এই গাড়ি চালিয়ে কি নিজেকে পাইলট মনে করছেন আপনি? পাইলট বলে সম্বোধন করতে হবে আপনাকে? তেজ নাক ও ঠোঁট হালকা ছিটকালো ইলমার কথায়, অতঃপর গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ল। বিড়বিড়িয়ে বলল, আল্লাহর এই বান্দির মুখ তো মুখ না, তিত করলা আর নিমপাতার মিশ্রণে তৈরি এক অ্যাটম বোম। যখনই ফাটে একেবারে ইজ্জতের দফা রফা করে ছাড়ে। ইলমা অনুর সাথে টুকটাক বিষয়ে কথা বলছে। তেজ গাড়ি ড্রাইভ করছে আর একটু পরপর আর চোখে লুকিং গ্লাসের দ্বারা ইলমাকে দেখছে। ইলমা বিষয়টা কয়েকবার নোটিশ করেও কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর ওরা বাংলো বাড়িতে এসে পৌঁছালো। ইলমা অনুকে নিয়ে গাড়ি থেকে নামলো। অতপর ইলমা তেজের সিটের পাশের জানালায় দুটো টোকা দিতেই তেজ জানালার গ্লাস নামিয়ে দিল। ইলমা বলল, পাইলট সাহেব, এরপর থেকে আপনার এই গাড়ির মতো দেখতে আধুনিক প্লেনটা চালানোর সময় সামনের রাস্তার দিকে নজর রাখবেন, আয়নার সাহায্যে পিছনে বসা মেয়েদের দিকে না। এই বলে ইলমা অনুকে নিয়ে চলে গেল ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। তেজ ইলমার যাওয়ার পানে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, পছন্দ করি, এজন্য তোর অপমানগুলো হজম করে নেই, নয়তো কবে থাপড়াইয়া তোর কানমাল লাল কইরা দিতাম বেয়াদব ছেড়ে। বাংলো বাড়ির ভিতরে প্রবেশ করতেই নির্ঝরকে ড্রয়িং রুমে মেঝেতে পায়চারি করতে দেখলো ইলমা ও অনু। এগিয়ে এসে ইলমা বলল, আজ আবার আপনার কি হলো? নির্ঝর পায়চারি থামিয়ে বলল, এসেছেন আপনারা? ইলমা বলল, না, আসবো ভেবেছিলাম। পারমিশন মিলবে কি আসার? ওমা, আপনার মেজাজ এমন তুঙ্গে উঠে আছে কেন? ওঠার শখ হয়েছে তাই উঠেছে। অনু, কেমন আছেন এখন আপনি? অনু ছোট্ট করে ভালো আছি বলল। ইলমা অনুকে বলল, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও অনু, আমি তোমার খাবারটা রুমেই নিয়ে আসছি। অনু আচ্ছা বললে চলে গেল সিঁড়ি বেয়ে উপরের দোতলায়। তখনও পিহু আর নীরা একত্রে ওদের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। পিহু বলল, ডাক্তার কি বলল ইলমা? সেশন চালিয়ে যেতে হবে ভাবি। কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলো খাওয়াতে হবে ঠিক মতো। আর বলেছে সেশন চলাকালীন এই সময়টাতে অনুকে সবসময় হাসি খুশি রাখতে হবে, মানুষের মাঝে রাখতে হবে। একলা থাকতে দিলেই পুরনো কথা মনে করবে, ফলস্বরূপ ওর মাথায় প্রেসার পড়বে, তখন আবারও নিজের ক্ষতি করবার চেষ্টা করতে পারে ও। পিহু বাবুক স্বরে বলল, বুঝতে পারছি। ডাক্তার যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলতে হবে। অনুকে সবসময় খুশি রাখা আমাদের সকলের দায়িত্ব। বাচ্চা মেয়েটা ওভাবে একলা একা গুমড়ে গুমড়ে শেষ হয়ে যেতে দেখতে পারি না। হুম খাবার রান্না করে রেখেছি আমি আর নীরা মিলে। বেড়ে দিচ্ছি, রুমে নিয়ে যাও। দুজন একসাথে খেয়ে বিশ্রাম নাও তোমরা। আচ্ছা ভাবি। অতঃপর পিহুর রান্নাঘরে গিয়ে অনু আর ইলমার জন্য খাবার বাড়লো বাটিতে। ট্রেতে করে সব খাবার সুন্দর করে গুছিয়ে ইলমাকে দিলে ইলমা তা নিয়ে উপরে চলে গেল। পিহু, নীরা আর নির্ঝর সোফায় বসে পড়তেই তেজ ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং প্লেসে এসে দাঁড়িয়ে বলল, রুমে চলে গিয়েছে ওরা? পিহু বলল, হুম। তেজ নীরার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এর ভিতর অনুর ওষুধ রাখা আছে, ফেরার পথে নেয়ার কথা স্মরণ ছিল না, এখন ফার্মেসিতে গিয়ে নিয়ে আসলাম। দিয়ায়ে ওদের রুমে। প্রেসক্রিপশনটা ইলমার হাতে বুঝিয়ে দিস। নীরা আচ্ছা বলে প্যাকেটটা নিয়ে চলে গেল দোতলার ইলমা ও অনুর রুমের দিকে। তেজ নির্জরের পাশে বসে ওর কাঁধের ওপর হাত রেখে বলল, ভাবি, তোমার গুণধর এই দেবরটা তো আরেকটা ঝামেলা পাকিয়ে বসে আছে। কিভাবে ম্যানেজ করব আমি ভেবে পাচ্ছিলাম না। তাই তোমাকে বলবো বলে ঠিক করেছি, তুমি ভাইয়াকে বলে এই বিষয়টা ম্যানেজ করবে। তেজের কথা শুনে নির্ঝরের চোখের আকৃতি বড় হয়ে গেল। নির্ঝর বলল, তেজ ভাই, আমার সানডে মানডে ক্লোজ করার জন্য এভাবে উঠে পড়ে লাগবে তুমি? আমি তো নির্ঝরকে পুরো কথা শেষ করতে দিল না তেজ। নির্ঝরের মুখে এক হাত চেপে ধরে বলল, তুই চুপ থাক, এই বিষয়ে হ্যান্ডেল করা আমার একার কর্ম না, তাই ভাইয়াকে জানাতেই হবে। তখনই মূল দরজা পেরিয়ে সারফারাজ ভিতরে প্রবেশ করে বলল, কি হয়েছে, কি জানানো দরকার আমাকে? সারফারাজের উপস্থিতি টের পাওয়া মাত্র নির্ঝরের কলিজা শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করলো যেন।
সারফারাজ ভারী কদম ফেলে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তেজ নির্ঝরের মুখের ওপর থেকে হাত সরিয়ে নিতেই নির্ঝর সটাম উঠে দাঁড়িয়ে বলল, তেমন কিছু না বড় ভাইয়া। তেজ ভাই এমনি সারফারাজকে ওর পাঞ্জাবির দুহাত গোটাতে দেখে নির্ঝর আর কথা শেষ করতে পারল না। শুকনো ঢুক গিলে ধপ করে সোফার উপর বসে পড়ে পিহুকে বলল, ভাবি প্লিজ বাঁচিয়ে নিও আমায় এবারের মতো। ভাইয়া হাতের জুতোর বাড়ি খেতে চাই না আমি। পিহু চোখের ইশারায় নির্ঝরকে আশ্বস্ত করে বসা থেকে উঠে সারফারাজের সামনে এসে দাঁড়িয়ে স্মিত হেসে বলল, সারাদিন পর বাহির থেকে ফিরলেন, রুমে চলুন ফ্রেশ হবেন, তারপর কিছু খাবেন, তারপর ঠান্ডা মাথায় ওদের সব কথা শুনবেন না হয়। সারফারাজ পিহুর দিকে তাকিয়ে বলল, আবারও এই বাদর দুটোর সঙ্গ দিয়ে বাঁচিয়ে দিচ্ছ তুমি বউ। পিহু সারফারাজের পাঞ্জাবির গুটিয়ে রাখা হাতা দুটো বাজ খুলতে খুলতে বলল, না তো, আমি আমার স্বামীর ক্লান্ত মুখটা দেখছি, তার এখন বিশ্রামের প্রয়োজন তা বুঝতে পারছি, তাই বউয়ের কর্তব্য পালন করার কথা বলছি। সারফারাজ তেজ আর নির্ঝরের দিকে তাকিয়ে বলল, এখানে বসে থাকবি দুটো, এক চুল নড়লে অবস্থা খারাপ আছে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। পিহু এবার, আরে আসুন তো বলে সারফারাজের হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যেতে শুরু করলো। রুমে আসার পর পিহু দরজার ছিটকিনি লাগাতেই সারফারাজ সঙ্গে সঙ্গে পিহুকে নিজের দিকে ঘুরিয়ে নিল। পিহুর পিঠ এই মুহূর্তে দরজার সাথে ঠেকানো অবস্থায় আছে। সারফারাজ পিহুর খুব কাছাকাছি অবস্থান করছে, এতটা কাছাকাছি যে একে অপরের নিঃশ্বাসের শব্দ স্পষ্টভাবে শোনা ও অনুভব করা সম্ভব। পিহু বলল, কি কি করছেন? আপনাকে তো বললাম ফ্রেশ হওয়ার জন্য রুমে এনেছি, গিয়ে ফ্রেশ হয়ে নিন। সারফারাজ পিহুর দিকে ঝুঁকে এলো খানিকটা, হাত দুটো পিহুর দুপাশে দরজার উপর রেখেছে। পিহু এখন সারফারাজের বাহুতে বন্দিনী অবস্থায় আছে। পিহু নিজেকে খানিকটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। মুহূর্তে একরাশ লজ্জা ও অন্যরকম অনুভূতিরা ঘিরে নিয়েছে পিহুকে। সারফারাজ পিহুর হালকা কুঁচকে যাওয়া লাল আভা ছড়িয়ে ছিটিয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে থেকে বলল, বউ আজ নিচ থেকে টেনে রুমে নিয়ে এসেছে আমায়, এই সুযোগ কিভাবে হাতছাড়া করবো বলো আমি? একটুখানি আদর সোহাগ তো বিনিময়ে হিসেবে ডিজার্ভ করোই তুমি বউ, বলো। পিহুর হৃৎপিণ্ডের বেগ বেড়েছে অনেকটা। পিহু ঠোঁট কামড়ে বলল, না না লাগবে না, আমার কোনো বিনিময়ে টিনিময়। কোথায় যেন শুনেছি বউরা না বললে সেটার অর্থ হ্যাঁ ধরে নিতে হয়, হ্যাঁ বললে। আর হ্যাঁ বললে। সারফারাজের বাকি কথাটুকু শেষ করতে না দিয়েই পিহু সারফারাজের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বললে না তাই তো? তাহলে হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ লাগবে আমার আপনার আদর্শ হাগ, এবার ছাড়ুন তো। সারফারাজ হেসে বলল, কখনো বললাম হ্যাঁ বললে না ধরতে হয়? না বললে হ্যাঁ ধরা হলে, হ্যাঁ বললে না ধরা হবে, এটা তো স্বাভাবিক। ওহু, না বললে হ্যাঁ ধরা গেলেও হ্যাঁ বললে হ্যাঁই ধরতে হয়। সারফারাজের এরূপ যুক্তি শুনে পিহুর মুখ হা হয়ে গেল সঙ্গে সঙ্গে। সারফারাজ দুষ্টু হাসি দিয়ে বলল, তুমি প্রস্তুত তো বউ আমার আদর সোহাগের বার নেওয়ার জন্য? পিহু কিছু বলার আগেই সারফারাজ পিহুর ঠোঁটে ছোট্ট করে একবার চুমু খেয়ে বলল, বউ আমার খুশিতে কথা বলার শক্তিই হারিয়ে ফেলেছে, চলো বউ আমারও আর তর সইছে না। এই বলে সারফারাজ পিহুকে পাজা কোলে তুলে নিল। পিহু সঙ্গে সঙ্গে সারফারাজের বুকে কিল ঘুষি মারতে শুরু করলো আর বলল, এই না না নামান আমাকে, অসভ্য যাচ্ছে তাই লোক কোথাকার, আমাকে যা তা যুক্তি দেখিয়েছেন আপনি, এসব যুক্তি আমি মানি না। সারফারাজ কি আর শোনার অবস্থায় আছে? সে পিহুকে বিছানায় আলগোছে ফেলতেই পিহু চোখের পলকে দ্রুত বিছানার ওপাশে নেমে গেল। সারফারাজ বলল, কি হলো বউ, নামলে কেন? কাছে আসো। এখন কি এসব করে সময় নষ্ট করার সময় বলো? পিহু বলল, একদম না, একদম আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু এই যে বালিশগুলো সব ছুঁড়ে মারবো আমি আপনার উপর। সারফারাজ এগিয়ে যেই না পিহুরে এপাশে আসবে অমনি পিহু ঘুরে ওপাশে চলে গেল। সারফারাজ বলল, মুরগির বাচ্চার মতো সাইজ নিয়ে কতক্ষণ এভাবে এপাশ ওপাশ করবে তুমি বলো? ক্লান্ত হয়ে ধরা দিতেই হবে আমায়, তখন কিন্তু ডোজের মাত্রা কয়েক গুণ বেড়ে যাবে বলেছে। পিহু বলল, গন্ডারের মতো ভারী শরীর আপনার, ক্লান্ত আমি না আগে আপনি হবেন। তাই নাকি? দেখা যাক তাহলে কে জিতে আর কে হারে। এই বলে সারফারাজ পিহুকে ধরার চেষ্টা করলো ওভাবে এপাশ ওপাশ ঘুরে, কিন্তু পারল না। এরপর হুট করে সারফারাজ ওর বুকের বাম পাশে হাত চেপে ধরে দপ করে বিছানায় শুয়ে পড়ল। বলল, বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। বউ, কই তুমি? পানি দাও আমায়, ব্যথা করছে খুব। পিহু হঠাৎই সারফারাজের এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল খানিকটা। দ্রুত এগিয়ে এসে গ্লাসে পানি নিয়ে সারফারাজের পাশে বসে বলল, কি হলো আপনার? হুট করে বুকে ব্যথা করছে কেন? এভাবে ছুটলেন আমার পিছনে তাই? খুব অসুবিধা হচ্ছে নাকি এমপি সাহেব?
পানিটুকু পান করুন। পিহু পুরো কথা শেষ করার আগেই সারফরাজ পিহুকে ধরে ওকে বিছানায় শুইয়ে দিয়ে ওর উপরে উঠে নিজের শরীরের হালকা বার ছেড়ে দিল। ঘটনার আকস্মিকতায় পিহু যেন বেবাচাকা খেয়ে বসলো। সারফরাজ দু হাতের মাঝে পিহুর হাত জোড়া বন্দি। সারফরাজ পিহুকে একবার চোখ টিপ দিয়ে বলল, হেরে গেলে তো এবার কি হবে তোমার? পিহু বলল, তার মানে একটু আগে আপনি বুকের ব্যথার অভিনয় করেছিলেন? হুম হুম। পিহু দাঁতে দাঁত চেপে বলল, খারাপ লোক কোথাকার, ছাড়ুন আমায়। ভয় পাইয়ে দিয়ে ধরেছেন আপনি। এটাকে আসল জেতা বলে না, চিটারি করা বলে। আপনি একটা চিটার, বাটপার। সারফরাজ পিহুর কথা শেষ করার পূর্বেই ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। চুমুর প্রভাব এবার গভীর থেকে গভীরতম হতে শুরু করলো। নিজের অর্ধাঙ্গিনীর মাঝে পুরোপুরি ডুবে গেল সারফরাজ।